আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি যারা জামায়াত ইসলামীর রাজনীতি করেন তাদের জন্য, যারা জামাতকে ঘৃণা করেন তারাও দেখতে পারেন, আর জামাতের ভূত ভবিষ্যৎ নিয়ে যারা আনন্দিত উল্লসিত তারাও দেখতে পারেন, কিংবা মনে করেন যে জামাত আগামী দিনে বিপদ বিপত্তিতে পড়বে তারাও দেখতে পারেন। কারণটা হলো, এই দলটিকে খুব কাছের থেকে আমি দেখে আসছি সেই ১৯৮৬ সন থেকে। ফলে বাংলাদেশের রাজনীতিতে জামাতের যেটিকে বলা হয় একেবারে প্রথম জেনারেশন, জনাব গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে যত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ব্যক্তিগতভাবে দেখার, তাদের সাথে চলার, তাদের সাথে কথা বলার এবং তাদের যে ইন্টেলেকচুয়াল যে জায়গাগুলো রয়েছে, যেমন দৈনিক সংগ্রাম পত্রিকা কিংবা অন্যান্য তাদের যে প্রকাশনাগুলো রয়েছে, সেইগুলোকে একজন সাংবাদিক হিসেবে আমি দেখেছি কাছাকাছি। তারপর তাদের যে রাজনৈতিক কৌশল, টিকে থাকার যে কৌশলগুলো ৮০-র দশকে ছিল, প্রথমত বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষা করা, আওয়ামী লীগের সঙ্গে একটি সমন্বয় করা, আবার এরশাদের সঙ্গে চমৎকার একটি সুসম্পর্ক স্থাপন করা। এটি এ প্রজন্মে যারা জামাত করেন বা এই প্রজন্মে যারা জামাতকে সমালোচনা করেন তারা হয়তো অনেকে এই বিষয়গুলো দেখেননি ওভাবে। আমি যেহেতু সাংবাদিক ছিলাম, জামাতের অফিসে সেই তাদের মহানগর অফিস বা তাদের কেন্দ্রীয় অফিস, তাদের অনেক নেতাদের বাসায় দেখার সুযোগ হয়েছে। আবার পরবর্তীতে যখন ব্যবসা বাণিজ্য করা শুরু করেছি, তখন জামাতের যে পুরো ইকোনমিক সিস্টেমটি, অর্থাৎ এটি কি করে ব্যাংকিং সেক্টরে কাজ করেছে, কিভাবে তারা বিভিন্ন সমবায় ভিত্তিতে একটার পর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তারপরে কিভাবে তারা শেয়ার মার্কেটে নিজেদের অনেকগুলো প্রতিষ্ঠানকে তারা অন্তর্ভুক্ত করে জনগণের টাকা তারা এনেছে, এবং জামাতের সব প্রতিষ্ঠান নিয়ে কিন্তু জনগণ একেবারে চোখ বুজে বিনিয়োগ করেছে। এই ইসলামী ব্যাংকের পতনের, অর্থাৎ এস আলম কর্তৃক ইসলামী ব্যাংক দখল হওয়ার আগ পর্যন্ত জামাতের প্রায় সকল প্রতিষ্ঠান পাবলিক সেক্টরে যারা যেগুলো ছিল তারা কিন্তু জনগণের বিশ্বাস এবং আস্থার প্রতীক ছিল। জামাতের নেতারা এই ২০ জন, ২৫ জন, ৫০ জন, ১০০ জন একত্র হয়ে সমবায়ের ভিত্তিতে যদি কোনো ইট ভাটা দিয়ে থাকেন, পেপার মিল দিয়ে থাকেন, কিংবা কোনো রিসোর্ট করে থাকেন, হোটেল করে থাকেন বা অন্য যে কোনো ব্যবসা করে থাকেন, প্রায় সব ব্যবসাতেই তারা একটা লাভজনক অবস্থানে ছিল। তো এই জিনিসগুলো তাদের ইতিবাচক সময়টা আমি দেখেছি। আবার ২০১২ সনের পর এই লাভজনক প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করে ধ্বংস হলো, এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি। যখন সংসদ সদস্য ছিলাম, জামাতের উচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে টেবিল টু টেবিল বন্ধুত্বের পর্যায়ে, যেমন আগে সাংবাদিক হিসেবে দেখেছি, হয়তো দেখা গেল একজন সিনিয়র নেতার সঙ্গে আমি যেভাবে কথা বলেছি, আবার যখন আমি একজন সংসদ সদস্য ছিলাম সরকারি দলের, তখন জামাতের আমিরের সঙ্গে আমার যে কথা, মহানগরের আমিরের সঙ্গে যে আমার কথা, অন্য কোনো জামাতের যারা থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন তাদের সঙ্গে আমার যে আলাপ আলোচনা, এটি যে সমতার ভিত্তিতে হয়েছে বা ক্ষেত্র বিশেষে তারা আমাকে যে প্রাধান্য দিয়েছে বা আমাকে সম্মান করে যে কথাগুলো বলেছে, ওগুলো হয়তো অনেকেই পান নাই। ফলে জামাত নিয়ে বা জামাতের মতো অন্যান্য ইসলামিক যে দলগুলো, সেটা নিয়ে আমার যে অনুভূতিটি অন্য সবার চেয়ে আলাদা। তো আমি আমার অবস্থান থেকে জামাতের পক্ষে লেখালেখি করেছি। জামাতকে কখনোই আঘাত করিনি। কোনো অবস্থাতে আঘাত করিনি। এর কারণটা হলো যে এরা আমার, যখন আমি তাদেরকে দেখা শুরু করেছি এবং আমার যখন আ সত্যিকার অর্থে কিছু করার ক্ষমতা হয়েছে সেটা ২০০৯ সনের পরে, অর্থাৎ এমপি হওয়ার পরে এবং এখন পর্যন্ত। সেটি লেখনির মাধ্যমে বলেন, বলার মাধ্যমে বলেন বা প্রশাসনিক সেক্টরে
কাউকে একটা টেলিফোন করে জামাতে কোনো নেতাকে সাহায্য করা, সহযোগিতা করা, এই সুযোগগুলো আমার ২০০৯ সনের পর থেকে হয়েছে। তো ২০০৯ সনের পরে আমি জামাতকে দেখেছি মজলুম হিসাবে, অত্যাচারিত হিসাবে। ফলে তাদের প্রতি আমার কোনো ভালোবাসা আগেও ছিল না, এখনো নেই। কিন্তু এক ধরনের সহানুভূতি ছিল যে এই দলটিকে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এবং খুব শৈশব থেকেই আমার এই অভ্যাসটি আ যেকোনো নির্যাতিত পক্ষের বা নির্যাতিত যারা জনগোষ্ঠী, মানুষ, ব্যক্তি তার পক্ষে আমার দাঁড়ানোর যে অভ্যাস, এটি খুব ছোটকাল থেকে। আমার যারা আপনজন তারা জানেন যে একেবারে আমার জীবন মৃত্যু যদি মানে সন্ধিক্ষণে এসে যায় যে একজন জালেমকে আ আপনার সমর্থন করতে হবে আর একজন মজলুমকে সমর্থন করতে হবে। তো আপনি যদি মজলুমের সমর্থন করেন আপনার ফাঁসি হবে। আর আপনি যদি জালেমকে সমর্থন করেন তাহলে আপনি মন্ত্রী হবেন। এটা এখন নয়, একেবারেই আমার বয়স যখন ৭-৮ বছর তখন থেকে আমি এই ঝুঁকিটা নিয়ে আসছি। সবসময় মজলুমের পক্ষে আমি থেকে আসছি। আমার আপনজনরা জানেন। জাতীয়ভাবে আপনি চিন্তা করেন আমি সিটিং এমপি। তখন কাদের মোল্লা সাহেব উস্তাভাজি পছন্দ করেন। এই কাদের মোল্লা, সেই কাদের মোল্লা নন। জনাব সাইদী সাহেবকে নিয়ে লেখা, এটা সহজ বিষয় ছিল না। তাদের সঙ্গে জামাতের কোনো লোক কক্ষনো বলতে পারবেন না যে গোলাম মাওলা রনিকে তারা ১ কাপ চা খাওয়ানোর সাহস তাদের কারোর ছিল। দেওয়া তো দূরের কথা। একটা টেলিফোন করে জামাতের কোনো নেতা বলবেন যে, "ভাই আসেন ১ কাপ চা খাই।" বা আপনাকে একটা উপহার দিতে চাই। এরকম কথা বলার সাহস টিল টুডে এখন পর্যন্ত জামাতের কারোরই নেই, কারোরই নেই। তো কাজেই আমি যে মানে কর্মগুলো করেছি জামাতের পক্ষে, এর মধ্যে কোনো বিনিময় ছিল না মজলুম হিসাবে। কিন্তু এখন জামাত আর মজলুম নন। তারা এখন ক্ষমতাধর, প্রচণ্ড ক্ষমতাধর। তো এই ক্ষমতাধর হওয়ার সঙ্গে, সঙ্গে তাদের কতগুলো সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো তাদের যারা পুরনো বন্ধু, তারা অনেকে শত্রু হয়ে গেছেন। তাদের প্রতি যারা সমর্থন জানাতেন, তারা অনেকেই আ সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। তাদের প্রতি যারা সহানুভূতি দেখাতেন, আমাদের মতো যারা মানুষ, তারা এই সহানুভূতি এখন আর প্রকাশ করতে পারছেন না বা প্রয়োজনও মনে করছেন না। এর কারণ হলো জামাতের এখন আর কারো সাহায্য, সহানুভূতি দরকার নেই। তারা এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এর ফলে কি হলো, আ জামাতকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন যখন একজন মানুষ, জাতি, গোষ্ঠী তারা যখন মজলুম থাকে, অত্যাচারিত থাকে, সেখান থেকে যখন অল অন এ সাডেন তারা ক্ষমতার মসনদে বসে যায় বা ক্ষমতার সিংহদ্বারে পৌঁছে যায়, প্রাসাদের সিংহদ্বারে পৌঁছে যায়, তখন তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তার যা হওয়া উচিত বা যেমন হওয়া উচিত, নিঃসন্দেহে জামাতের বর্তমান আচরণটা ঐরকম নেই। তাদের অনেকের আচরণের মধ্যে অহমিকা দেখা যাচ্ছে, দাম্ভিকতা দেখা যাচ্ছে, অতি বিশ্বাস দেখা যাচ্ছে এবং তারা অনেক বিষয়ে খুব তাড়াহুড়ো করছেন। ফলে কি হচ্ছে? তাদেরকে নিয়ে একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এর ফলে কি হলো? জামাতের পুরো রাজনৈতিক যে ভবিষ্যৎটি, এই ভবিষ্যৎটি এখন একটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছে এবং সেখানে তারা জয়লাভ করবেন কি করবেন না, পরাজিত হবেন কি হবেন না, তাদের জীবনে আগের মতো দুর্ভোগ দুর্দশা আসবে কি আসবে না, তারা কি মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো রাষ্ট্র ক্ষমতায় যাবেন কি যাবেন না, আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর তারা মুহূর্তের মধ্যে সেখান থেকে আবার পরাজিত হবেন কি হবেন, এগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব আ জামাতের যখন দুঃসময় গিয়েছে, যে জিনিসগুলো আওয়ামী লীগ প্রচার করেছে। তো সেটা অবশ্যই কিছু না কিছু সত্য রয়েছে। যেমন তারা ইউরোপ এবং আমেরিকাতে তাদের একটা লবিস্ট গ্রুপ তাদের ছিল। যেটি মার্কিন সিনেট, মার্কিন কংগ্রেস থেকে শুরু করে পুরো মার্কিন সমাজে জামাত সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে। এটা ছিল। তারা বিভিন্ন অ্যাঙ্গেলে ভারতের রয়ের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে।
এটা সত্য। পাকিস্তানের সঙ্গে তাদের আইএসআই এর সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। একেবারে স্বাভাবিক। সত্য মিথ্যা আমি বললাম না। এটা সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। একই সঙ্গে তুরস্ক, মিশর এবং এই যে কতগুলো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান যেমন ইখওয়ানে মুসলিমিন একটি সংগঠন রয়েছে মধ্যপ্রাচ্যে। এরপর মুসলিম ব্রাদারহুড মিশরের। এদের সঙ্গে তাদের একটা নৈতিক সম্পর্ক রয়েছে। তারপর মধ্যপ্রাচ্যে যে ওহাবি আন্দোলন, বিশেষ করে একটা সময় সৌদি আরব এখন ওহাবিতন্ত্র থেকে বের হয়ে এসেছে এই বাদশাহ মোহাম্মদ বিন সালমানের জামানাতে, কিন্তু তার আগে পুরো রাষ্ট্র ব্যবস্থাই চলতো ওহাবি ইজমে। তখন দেখা যেত যে জামাতের যারা কর্তা ব্যক্তি, সেটি জনাব দিলওয়ার হোসেন সাইদি বলেন কিংবা মাওলানা আবুল কালাম আজাদ, একসময় এই যে যুদ্ধ অপরাধের দায়ে যিনি সাজাপ্রাপ্ত পলাতক, তো তিনি, তারপর জনাব দিলওয়ার হোসেন সাইদি সাহেবের যে বিআই রয়েছেন, ভদ্রলোক খুব নামকরা আলেম, বাংলাদেশের নামকরা আলেম, আমার এই মুহূর্তে নামটা আসছে না, আমার খুব বন্ধু মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক, একটা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশে খুবই নামকরা আলেম, একটা মাদ্রাসার মুহতারিম, খুব বড়। তো যাকে বলা হয় জামাতি স্কলারদের মধ্যে তাকে বলা হয় একেবারে এক নম্বর ব্যক্তি। তো এই মানুষগুলোকে সৌদি সরকার বিভিন্নভাবে সম্মানিত করেছেন, পদ দিয়েছেন, পদবি দিয়েছেন এবং তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অর্থবিত্ত দিয়েছেন। কিন্তু এই যে মোহাম্মদ বিন সালমান, এখন যিনি যুবরাজ আছেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে এই জিনিসগুলো একেবারে এখন বলতে গেলে শূন্যের কোঠায় চলে গেছে। জামাতের যে সৌদি কানেকশন সেটা এখন নেই বললেই চলে। তো এখন জামাত যেটা হচ্ছে সেটা হলো, এর মধ্যে জামাত কি করেছে, নিজেদের যে প্রবৃদ্ধি, কর্মী সমর্থকদের সংখ্যা এটা বাড়িয়ে ফেলেছে। মানে যত নির্যাতন জুলুম হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু জামাতের যে নেতাকর্মীদের সংখ্যা বাংলাদেশে বেড়ে গেছে। নেতৃত্বের জায়গাতে নতুন মুখ এসেছে, তরুণ মুখ এসেছে এবং এরা কতটা সফল হলো বা হবে এটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু যেটি হলো যে গত 5 মাসে কতগুলো কারণে তারা পিছিয়ে পড়েছে এবং এই গত 5 মাসে অনেকের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে কতগুলো কারণে। এখন এই জিনিসগুলো সত্য বা মিথ্যা আমরা জানি না, কিন্তু পাবলিক পারসেপশন, রাজনীতির একটা বড় বিষয় হলো জনগণ আপনার সম্পর্কে কী চিন্তা করে। যেমন জামাতে প্রচার ছেলের ক্ষেত্রে, মিডিয়া প্রচার ছেলের ক্ষেত্রে বাঁশের কেল্লা খুবই নামকরা একটি প্রতিষ্ঠান। তখন এই বাঁশের কেল্লাকে জমের মতো ভয় পেত আওয়ামী লীগ এবং এটিকে নিষিদ্ধ করা, এটিকে বিভিন্ন চ্যানেলে কোটি কোটি নয়, শত শত কোটি টাকা খরচ করে ফেসবুক কর্তৃপক্ষ থেকে শুরু করে ইউটিউব কর্তৃপক্ষ, বিভিন্ন সোশ্যাল মাধ্যম এর যে প্ল্যাটফর্ম, তারপর বিটিআরসি তাদের মাধ্যমে এদের রিস্ক কমিয়ে দেওয়া, তারপর এদের বিরুদ্ধে রিপোর্ট করা, অনবরত এই পেজটিকে অ্যাবান্ডন করার জন্য আওয়ামী লীগ বিশাল বিনিয়োগ করেছে। কিন্তু বিনিয়োগ করার পরেও কিন্তু বাঁশের কেল্লা থেকে যে সকল জিনিস প্রচার করা হতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এটি স্ফুলিঙ্গের মতো কাজ করত, ভীষণ রকম কাজ করত। কিন্তু এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বাঁশের কেল্লা শুধুমাত্র আওয়ামী বিরোধিতা কাজটা করেছে ওই সময়টিতে। আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের যখন রিচ ছিল বা তাদের যখন আকর্ষণ ছিল, তখন যদি তারা 10টি আওয়ামী বিরোধী প্রচারণা করত এবং 10টি জামাতের নীতি এবং আদর্শের যে বিষয়গুলো আছে এগুলো প্রচার করত, তাহলে জামাতের যে কথাগুলো এখন বলা দরকার বা বলার চেষ্টা করছে, এই কথাগুলো যদি তখন বলা হয়ে যেত, তাহলে তারা তুলনামূলকভাবে ভালো থাকতো। কিন্তু এখন বাঁশের কেল্লা ইচ্ছে করলেও তারা কোনো অবস্থাতেই জামাতের পক্ষে এখন ভালো প্রচারণা করতে চাইলে অডিয়েন্স পাবে না। মানুষ নেতিবাচক কথা বেশি শুনতে চায়। তো গেল এটি বাঁশের কেল্লার অবস্থা। ফলে বাঁশের কেল্লাকে দিয়ে যদি এখন জামাতের পক্ষে কোনো কথা বলানো হয়, এটি জামাতের জন্য বুমেরাং হয়ে যাবে।
এবং বাঁশের কেল্লা যদি আবার এখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে কিংবা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে, সেটাও কিন্তু এখন কাজে আসবে না। দ্বিতীয়ত, সামাজিক মাধ্যমে দেশের বাইরে, দেশের ভিতরে নয়, দেশের বাইরে অনেক ইউটিউবার আছেন, অনেক ফেসবুকার আছেন, অনেক সাংবাদিক আছেন, অনেক লেখক আছেন, কলামিস্ট আছেন। ধরে নেওয়া হয় জামাত তাদেরকে প্রমোট করেছে। এবং এদের মধ্যে সেই ক্যাডম্যান, যে টবি ক্যাডম্যান, তারপর ডক্টর কামাল হোসেন সাহেবের মেয়ের জামাই যিনি আছেন তিনি থেকে শুরু করে নেত্র নিউজ, আরও অনেককে আওয়ামী লীগ সবসময় দায়ী করেছে যে এরা জামাতের পেইড এজেন্ট। আরও কয়েকজন আছেন যাদের নাম আমার বলার দরকার নেই, কিন্তু সমাজে এই গত 1-1.5 বছর ধরে সবাই জানেন, অর্থাৎ আওয়ামী লীগের পতনের 1 বছর আগের থেকে সবার মুখে মুখে যে এই মানুষগুলো জামাত থেকে অর্থ সাহায্য পাচ্ছে, প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে, এবং জামাতের যারা কর্মী, নেতাকর্মী, তারা এদের কন্টেন্টগুলোকে ইউটিউব বা ফেসবুক এদের কন্টেন্টগুলোকে ভাইরাল করার জন্য যার যার অবস্থান থেকে লক্ষ লক্ষ জামাতের নেতাকর্মী দেশে এবং দেশের বাইরে তাদের কন্টেন্টগুলোকে প্রমোট করছে। তো প্রমোট করার ফলে কি হলো, দেখা গেল আজ থেকে 2 বছর আগে যাদের রিচ, ভিডিও রিচ বা ফ্যান ফলোয়ারের সংখ্যা আমার অর্ধেকও ছিল না, কিন্তু জামাতের সাহায্য এবং সহযোগিতা পাওয়ার কারণে দেখা গেল যে গত 1 বছরের মধ্যে তাদের খুব দ্রুত এই ফ্যান ফলোয়ার বেড়ে গেল। এবং বিশেষ করে জুলাই এবং আগস্ট এই 2 মাসে তাদের যে অবস্থানটা এটা রীতিমতো ম্যাজিক্যালি বেড়ে গেল। ফলে কি হলো যে গত 3-4 বছরে এ সকল ইউটিউবার বা যারা সোশ্যাল মাধ্যমে কাজকর্ম করতেন, তারা টাকা নেন কি নেন না, পান কি পান না, এটা বড় ব্যাপার নয়। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে জামাত বিরোধী যারা লোকজন আছে তারা এই কথাগুলো মনে করেন। এটা পারসেপশন, এবং এরা জামাতের লোক। এগুলো এক। 2 নম্বর হলো যে এই যারা সামাজিক কন্টেন্ট চালান তারা মূলত আওয়ামী লীগ সরকারের জমানাতে তারাও মজলুম ছিলেন। অনেকে দেশে আসতে পারতেন না, অনেকের দেশের যারা আত্মীয় স্বজন তাদের উপর জুলুম ছিল, অত্যাচার ছিল, এবং এটা এমনভাবে কারো ভাই, কারো বাবা, কারো বোন, তাদের প্রতি আওয়ামী লীগ সরকার এতটা জুলুম চালিয়েছিল যে কেবলমাত্র বাংলাদেশি জনমত নয়, বিশ্ব জনমত এবং বিশ্বের অনেক শক্তি এই জিনিসটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। ফলে জামাতের প্রতি মজলুম হিসেবে মানুষের যেভাবে একটা সহানুভূতি ছিল, ওইরকম কন্টেন্ট যারা ক্রিয়েট করেন, যাদেরকে আওয়ামী লীগের লোক এবং সাধারণ মানুষ মনে করেন জামাতের পেইড এজেন্ট, তাদের প্রতিও মানুষের যাকে বলা হয় এক ধরনের সহানুভূতি ছিল মজলুম হিসাবে। কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের পরে তাদের কণ্ঠে কর্তৃত্ব চলে এসেছে, অনেকের মধ্যে নেতৃত্বের একটা ভাব চলে এসেছে, এবং অনেকে যেটিকে বলা হয় অ্যারোগেন্সি, তাদের আগে যে অ্যারোগেন্সিটা ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, সেই অ্যারোগেন্সিটা এখন বলতে গেলে আরও 100 গুণ বেড়ে গেছে। এবং সেই অ্যারোগেন্সিটা জনগণ তো নিতে পারছে না, কেউ নিতে পারছে না। এবং এদের কারণে কি হচ্ছে, জামাতের সঙ্গে এই যে লোকাল আমাদের এই দেশে যারা জামাতের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তারা অনেকে জামাতের শত্রুতে পরিণত হয়েছেন। সহানুভূতি তো নেই এখন, তাদের কারণে এই সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটরের কারণে তারা এখন জামাতকে মানে রীতিমতো পাবলিক এনিমি মনে করছে। এর কারণ হলো যে এরা মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য সব কিছু করতে পারে। যেমন ধরুন আসিফ নজরুল, তো তিনি প্রো বিএনপির একজন যাকে বলা হয় বুদ্ধিজীবী, কিন্তু জামাতের প্রতি তার ছিল অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি। আবার ধরুন সেনাপ্রধান, তিনি প্রথম বৈঠকেই মির্জা ফখরুলের চাইতে বা যে কোনো লোকের চাইতে জামাতের আমিরকে তিনি প্রাধান্য দিয়েছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আরও অনেকে এই সরকারের সাথে যারা জড়িত।
তো এই যে গত ৩-৪ মাস ধরে অর্থাৎ আ জানুয়ারি তো এখন চলছে, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর। এই ৩-৪ মাস ধরে বা তারও আগের থেকে এই যে জামাতের পেইড এজেন্ট হিসেবে তারা জড়িত, যারা জড়িত তারা যাকে ইচ্ছা তাকে অবলীলায় বাপ-মা তুলে গালাগাল করছে, তুই-তুকারি করে কথা বলছে। সেনাপ্রধানকে বলছে, "তুই নেমে আয়, তোকে এটা করব, ওটা করব।" আসিফ নজরুলকে বলছে তুই-তুকারি করে। মানে এই টোটাল যে কর্মকাণ্ডগুলো, তাদের কর্মকাণ্ডগুলো জামাতের ঘাড়ের উপর আসছে। ফলে জামাতকে যারা সামনে এগিয়ে নেওয়ার জন্য এই বাংলাদেশে বসে লড়াই করেছে এবং এই বাংলাদেশে বসে যারা কখনো জামাতের কাছ থেকে ১ কাপ চা খায়নি কিংবা এই জুলাই আগস্টের পরে প্রশাসন, তারপরে বুদ্ধিজীবী, সংবাদপত্রের যে অংশটি জামাতকে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করেছে, কাছে নেওয়ার চেষ্টা করেছে ইন্টেলেকচুয়াল লেভেলে, তারা অলমোস্ট সবাই কিন্তু এখন জামাতকে সুকৌশলে একেবারে ডেস্ট্রয় করে দিচ্ছে। এখানে দেশের বড়, বড় মিডিয়া হাউস যারা কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে তারা জামাতকে বা জামাতের আমিরকে রাষ্ট্রনায়ক হিসাবে, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে যে প্রোটোকল দেওয়া দরকার এটি দিয়েছে। এমনকি তারেক রহমান সাহেবের চাইতেও কিন্তু বড়, বড় মিডিয়া হাউস, সেটা প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, সমকাল বলেন, বসুন্ধরা গ্রুপের সমস্ত মিডিয়াগুলো বলেন, তারা কিন্তু জামাতকে যাকে বলা হয় ওভাবে প্রিভিলেজ দিয়েছে। কিন্তু এই গত কয়েক মাসে, গত ৩ মাসে তারা তো আর ওদের মতো গালাগালি করবে না বা তারা সেই সরাসরি ওই কাজ করবে না। কিন্তু এমনভাবে কৌশলে, যেহেতু মূলধারার স্ট্রিমে আমরা যারা বাংলাদেশে আছি, এখন আমার যারা আ দর্শক আছেন, আমাকে তো সেই দর্শক যদি ১,০০,০০০ হন, এখন আমার এই YouTube চ্যানেলে গড়ে আপনি গিয়ে দেখবেন যে গত ১ বছরে গড়ে প্রতি মাসে ১ কোটি করে ভিউ হচ্ছে। ১ কোটি লোক। তা আমার এই ১ কোটি যারা ভিউ, তারা কারো দ্বারা প্রলুব্ধ নন, প্রমোট করেন না। কেউ দেখতে আসেন, কেউ শুনতে আসেন, কেউ সিদ্ধান্ত নিতে আসেন। একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে শেখ হাসিনা, শেখ হাসিনা থেকে শুরু করে জনাব তারেক রহমান, এরপরে কর্তা ব্যক্তি যারা রয়েছেন, ১ম শ্রেণীর একেবারে সবাই মোরলেস কিন্তু দেখেন। আবার কিছু, কিছু ভিডিও অনেকে দেখতে বলা হয়, গভর্নমেন্ট এজেন্সি থেকে শুরু করে সবাই। এখন আমি যদি এখানে খুব কৌশলে, আমার নিজেকে দিয়েই বলি, খুব কৌশলে কাউকে উঠিয়ে দিতে চাই, কাউকে নামাতে চাই। এখানে আমার যে কৌশল, সেখানে যাদের ভাড়া করা ইউটিউবার বা বক্তব্য, তাদের কৌশল না, তারা তো সরাসরি তুই-তুকারি করে গালাগালি দিয়ে কাউকে দিচ্ছেন। ওটার ইফেক্ট হচ্ছে হাইয়েস্ট 5 মিনিট। আপনি ধরেন এখন আসিফ নজরুল সম্পর্কে যে সকল নেতিবাচক প্রচার হচ্ছে, দেখুন তার একটা পশম স্পর্শ করা যায়নি। প্রথম আলো সম্পর্কে যে কাজ করা হয়েছে তার একটা পশম স্পর্শ করা যায়নি। কিন্তু প্রথম আলো যে কাজগুলো করছে, এখন ওটা দীর্ঘ মেয়াদে একটি দলকে পুরো ডেস্ট্রয় করে দিচ্ছে। এর ফলে কি হলো, এই যে জামাত যাদেরকে ওন করেছে বা করেনি এটা জামাত জানে, যারা হয়েছে বা হয়নি তারা জানে। কিন্তু আমরা যারা পাবলিক পারসেপশন, আমরা কেবলমাত্র দেখা গেল যে কিছু মানুষের কারণে, কর্মের কারণে এখানে বাংলাদেশে একটা বিরাট জামাত বিরোধী শক্তি কিন্তু তৈরি হয়ে গেছে, যেটি ৭২-৭৩ সনেও কিন্তু এভাবে হয়নি। এর কারণ হলো তখন তারা সহানুভূতি পেয়েছিল, কিন্তু এখন এটা রিভার্স হয়েছে। এখন জামাত এই বিষয়গুলো কিভাবে সমাধান করবে, কিভাবে এই বিষয়গুলোকে তারা মোকাবেলা করবে, এটি তাদের ব্যাপার। আমার যতটুকু দায়িত্ব ছিল ক্ষুদ্র বুদ্ধিতে, ততটুকু আমি এখানে বললাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।